প্রেম ভালোবাসা কিভাবে করতে হয়। কি সব যাতা বলছেন আপনি? এখন এসব কথা ছাড়ো, আগে বলো তো কাল তুমি স্কুল যাবে? কেন? যেটা বলেছি তার উত্তর দাও, যাবে হ্যাঁ অথবা না? যাব। গুড। স্কুল ছুটি হওয়ার পর গেটের সামনে দাঁড়াবে, আমি তোমাকে নিতে আসবো। আর কোথাও যাওয়ার চেষ্টাও করবে না, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝেছো? হোয়াট আই সে? মানে কি যাতা বলছেন আপনি? আমাকে নিতে আসবেন মানে? চুপচাপ যা বলছি তাই করো, বেশি কথা আমার একদম পছন্দ না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, আর কালকে সময় মতন পৌঁছে যাব। যদি তোমাকে না পেয়েছি তো তোমার বাসায় চলে আসবো। সো বি কেয়ারফুল। ওকে বাই, গুড নাইট। বলেই ফোনটা রেখে দিল। এদিকে তিথির মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে, দাঁত দিয়ে নখ কাটছে, আর পুরো ঘর এই মাথা থেকে ও মাথা হাঁটছে আর বিড়বিড় করে বলছে, এই উগান্ডাটা আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না। পৃথিবীতে কি মেয়ের অভাব ছিল যে দেখে দেখে আমাকেই ভালোবাসতে হলো? আচ্ছা, সে কি আমাকে সত্যিই ভালোবাসে? উফ, আমি আর টেনশন নিতে পারছি না। একটা বাচ্চা মানুষকে পেয়ে এত জালিম আল্লাহ কিছুতেই সহ্য করবে না। দেখে নিস তোর কি হাল হয়। তোর বউ বাসর রাতেই তোকে ডিভোর্স দিয়ে দেবে। উফ, তিথি কি হবে তোর? তুই তো এবার পাগলই হয়ে যাবি। না না তিথি, না না তিথি, এসব কথা বাদ দিয়ে এখন ঘুমিয়ে পড়। কাল যদি স্কুলে যেতে না পারিস তাহলে ওই কালা কুমির তোর বাসায় শিওর চলে আসবে। ওই গন্ডারটা পারে না এমন কোনো কাজ নেই। তুই বরং ঘুমিয়ে পড়। এই বলে তিথি খাটে গিয়ে শুয়ে পড়ল, আর কিছুক্ষণের মধ্যে ঘুমের রাজ্যে পাড়ি দিল। সকাল 10টায় ব্রেকফাস্ট করে মিতুর সাথে তিথি স্কুলে চলে গেল। প্রতিদিন তিথির ভাইয়া তাকে স্কুল থেকে নিতে আসে, কিন্তু আজ তিথি তার ভাইকে আসতে বারণ করে দিয়েছে শুধুমাত্র নিলয়ের জন্য, কারণ নিলয় তাকে নিতে আসবে বলেছে। এদিকে তিথি বারণ করেছে বলে তিথির ভাইয়া তাকে নিতে আসবে না। এটা শুনে মিতু মন খারাপ করে তিথির সাথে কথা বলছে না। মিতু যে মনে মনে তিথির ভাইয়াকে পছন্দ করে তা শুধুমাত্র তিথিই জানে, কারণ তিথি আর মিতু ছোটবেলা থেকেই একে অপরের বেস্ট ফ্রেন্ড। কেউ কারোর কাছ থেকে কোনো কথাই লুকিয়ে রাখে না। সপ্তাহে অন্তত একবার হলেও মিতু তিথির বাড়ি যায় তিথির সাথে কথা বলার অজুহাতে, শুধুমাত্র তিথির ভাইয়া আশফিকে এক পলক দেখার জন্য। এই নিয়ে তিথি যে কতবার মিতুকে জ্বালিয়েছে তার কোনো হিসেব নেই। তিথি বুঝতে পারে মিতু মনে মনে তার ভাইয়াকে ভালোবাসে, কিন্তু আশফি তো এইসব ভালোবাসা বিশ্বাসই করে না, তাই কোনোদিনও সে এইসবের দিকে ফিরেও তাকায় না। কিন্তু মিতুও হেরে যাওয়ার মেয়ে নয়, সে মনে মনে ঠিক করেই নিয়েছে যদি বিয়ে করতেই হয় তাহলে একমাত্র আশফিকেই করবে, নয়তো কাউকে নয়। অনেকবার সে তার মনের কথাগুলি আশফিকে বলার চেষ্টা করেছিল, কিন্তু আশফির কাছে গেলেই তার সব গুলিয়ে যায়, তাই আজ পর্যন্ত তার মনের কথাগুলো সে তাকে বলতে পারেনি। তিথি 7 থেকে 8 দিন বাড়িতে ছিল না বলে সব থেকে বেশি কষ্ট মিতুই পেয়েছিল, কারণ সে আশফিকে 7 থেকে 8 দিন দেখেনি। তাই সে ভেবেছিল আজ তাকে দেখবে, কিন্তু তার আশায় এক বালতি জল ঢেলে দিল তিথি, আর তাই সে তিথির সাথে কথা বলছে না। পুরো ক্লাসে তার সাথে কথা বলেনি। তিথি অনেকবার চেষ্টা করেছে কিন্তু তাও বলেনি। শেষে তিথি নিলয়ের ব্যাপারটা সবকিছু খুলে বলতে মিতু তিথির সাথে কথা বলেছে। কাল স্কুল ছুটি থাকবে, তাই তিথি মিতুকে দুপুরে তাদের বাসায় আসতে বলল, কারণ কাল আশফিও বাড়িতে থাকবে। এতে মিতু খুশিতে তিথিকে জড়িয়ে ধরল। বিকেল 4:30টার সময় স্কুল ছুটি হলো। স্কুল ছুটির পর মিতু তিথির জন্য দাঁড়াতে চেয়েছিল, কিন্তু তিথি তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর নিলয়ের কথা মতো তিথি গেটের সামনে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর একটা কালো গাড়ি তার সামনে এসে দাঁড়ালো। দরজা খুলে বেরিয়ে এলো নিলয়। তিথি নিলয়ের দিকে একবার তাকালো। ব্রাউন কালারের ফুল হাতা শার্ট, শার্টের হাতা কোণে পর্যন্ত গোটানো, হোয়াইট কালারের জিন্সের প্যান্ট, চোখে একটা সানগ্লাস, সিল্কি চুলগুলো কপাল ছেড়ে যাচ্ছে বারবার। এক কথায় নিলয়কে অসাধারণ লাগছে। তিথি নিজের অজান্তেই বারবার নিলয়ের দিকে আর চোখে তাকাচ্ছে, আর এদিকে নিলয় এক দৃষ্টিতে তার মায়াপুরীর দিকে তাকিয়ে আছে। সাদা কামিজের উপর সবুজ ওড়না ভাঁজ করে দুদিকে সেফটি পিন দিয়ে লাগানো, দুই দিকে বেনুনি করে চুল বাঁধা, আর কাঁধে একটা ব্যাগ, পুরো পিচ্চি পরি লাগছে, চোখ ফেরানোই যাচ্ছে না। নিলয়ের অমন তাকানো দেখে তিথি নিলয়কে, কি বলার তাড়াতাড়ি বলুন, আমাকে এক্ষুনি যেতে হবে। তিথির কথায় নিলয়ের ধ্যান ভাঙলো। তারপর তিথিকে আর কিছু বলতে না দিয়ে তিথির হাত ধরে গাড়িতে বসিয়ে দিল। তারপর নিজে তিথির পাশে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়িতে বসে তিথি মুখ ফুলিয়ে বাইরের দিকে তাকিয়ে বসে আছে। তার কারণটা হলো নিলয় কিছুক্ষণ আগে তাকে জোর করে গাড়িতে বসিয়ে 1 ঘন্টা যাবৎ ড্রাইভিং করেই যাচ্ছে, কিন্তু কোথাও থামার নামই নেই। এদিকে যে দেরি হয়ে যাচ্ছে বাড়িতে ফিরতে, সে খবর তার মনেই নেই।
এখন বাড়িতে না ফিরলে সবাই টেনশন করবে, কিন্তু সেটা তো এই মুখ পোড়া বাদর কিছুতেই বুঝতেই চাইছে না। তখন থেকে জিজ্ঞাসা করে যাচ্ছে যে তারা কোথায় যাচ্ছে, কিন্তু কোনো উত্তর তো দিলই না, উল্টো একটা বড় সড়ো ধমক দিয়ে চুপ করিয়ে দিল। এদিকে খিদেতে পেটে অলরেডি ইঁদুর বিড়ালের রেস আরম্ভ হয়ে গেছে। মনে মনে এসব কথা ভাবছে আর নিজের পেটে হাত বোলাচ্ছে তিথি। নিলয় কিছুক্ষণ ধরে ব্যাপারটা খেয়াল করছে যে তিথি তার পেটে হাত দিয়ে বসে আছে আর মনে মনে কি সব বিড়বিড় করছে। সে তো এতক্ষণ ব্যস্ত ছিল তিথিকে দেখতে, কতদিন সে তাকে মন ভরে দেখেনি, কতদিন তার এই বাচ্চা বাচ্চা এক্সপ্রেশনগুলো সে দেখেনি। আবার এটা ভেবেও খুব কষ্ট লাগছে যে কিছুক্ষণ পর আবার সে তাকে ছেড়ে চলে যাবে। কিছুক্ষণ পর নিলয় একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো, তারপর তিথিকে নামতে বলল। তিথি একবার নিলয়ের দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল, তারপর বলল, আমি কোথাও যাব না, আমাকে আপনি বাসায় দিয়ে আসুন। তোমাকে যেটা বলছে তুমি সেটাই করবে। চুপচাপ নিচে নামো, সিন ক্রিয়েট করা বন্ধ করো। আমি আপনার কোনো কথাই শুনতে চাইছি না, আমাকে আপনি এক্ষুনি আমার বাসায় দিয়ে আসবেন। তুমি নামবা কি না, আর একবার যদি আমাকে বলতে হয়েছে তাহলে আমি তোমাকে কোলে তুলে নিয়ে যাব, বুঝতে পেরেছো? নিলয়ের এরকম কথায় তিথি নিলয়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। তারপর আর কিছু না বলেই চুপচাপ গাড়ি থেকে নেমে গেল। তিথির খুব রাগ হচ্ছে নিলয়ের উপর, মনে হচ্ছে এই মুহূর্তে নিলয়ের মাথা ফাটিয়ে দিতে। তিথির সামনে 15 থেকে 16 ধরনের খাবারের আইটেম সাজানো আছে, আর তাকে নাকি সব খাবারগুলোই শেষ করতে হবে, তবেই সে বাসায় যেতে পারবে। তিথি আর কিছু না ভেবে খাওয়া শুরু করলো। এমনিতেই তার খুব ক্ষুধা পেয়েছিল। তিথি যতক্ষণ খাচ্ছিল ততক্ষণ নিলয় গালে হাত রেখে তিথির দিকে তাকিয়েছিল আর মনে মনে বলতে লাগলো, আর কিছুদিন অপেক্ষা করো পাখি, তোমার পরীক্ষা শেষ হলেই তোমাকে আমি আমার করে নেব। আর তার আগে তোমার মনে আমার জন্য ফিলিংস ক্রিয়েট করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। এদিকে তিথি 4-5টা আইটেম কমপ্লিট করে আর খেতে পারছে না, তাই নিলয়ের দিকে তাকিয়ে করুণ সুরে বলল, সত্যি বলছি আমি আর খেতে পারছি না, প্লিজ আপনি আমাকে বাসায় দিয়ে আসুন। ঠিক আছে, আর খেতে হবে না। চলুন চলুন, দেরি হয়ে যাচ্ছে আমার, জলদি চলুন। এত তাড়া কিসের তোমার? আরে অলরেডি 6টা বেজে গেছে, তাড়াতাড়ি চলুন, নইলে সবাই টেনশন করবে। ঠিক আছে চলো। রেস্টুরেন্টের বিল পেমেন্ট করে নিলয় তিথিকে নিয়ে গাড়ির সামনে দাঁড়ালো। নিলয় যে গাড়িতে উঠবে তখনই তিথি চেঁচিয়ে উঠল। তিথির অমন চেঁচানোতে নিলয় তিথির দিকে তাকিয়ে বলল, আবার কি হলো? ওই দেখুন আইসক্রিম আইসক্রিম, কতদিন আইসক্রিম খাইনি। চলুন চলুন, আমাকে একটা আইসক্রিম কিনে দেবেন। সি সি, তুমি এসব স্ট্রিট ফুড খাবা নাকি? দেখো এটা শরীরের পক্ষে খারাপ, এগুলো আনহেলদি। তুমি চলো আমার সাথে, আমি তোমাকে আইসক্রিম পার্লারে নিয়ে যাচ্ছি, সেখান থেকে যত ইচ্ছা তুমি আইসক্রিম খাবা। না, আইসক্রিম যদি খেতেই হয় আমি এইখান থেকেই খাবো, নইলে খাবো না। আর আপনাকেও আমার সাথে খেতে হবে, চলুন। এই বলে নিলয়ের হাত ধরে টানতে লাগলো। নিলয় কি করবে কিছুই ভেবে না পেয়ে সে রাস্তার পাশে দাঁড়ানো আইসক্রিমের দোকান থেকেই আইসক্রিম কিনতে হলো, আবার তিথির জন্য আইসক্রিম খেতেও হলো। এরপর নিলয় তিথিকে তার বাসার সামনে দিয়ে এলো। যেহেতু তিথি বলেছিল যে সে ছুটির পর মৃতদের বাড়ি যাবে, তাই কেউ আর তাকে কোনো প্রশ্ন করেনি। রাতে আবার নিলয়ের সাথে কিছুক্ষণ ফোনে কথা বলে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 8টার সময় মৃত তিথিদের বাসায় এলো। তিথি তখন ঘুমোচ্ছিল, তাই তিথির মামির সাথে কিছুক্ষণ কথা বলে তিথির রুমে চলে গেল। মিতু গিয়ে অনেক কষ্টে তিথিকে তুলল। তিথি ঘুম জড়ানো কণ্ঠে মিতুকে বলতে লাগলো, এই ফকিন্নি, তোকে আমি আমার বাড়িতে আজকে আসতে বলেছি বলে এই না যে তুই এত ভোরবেলা উঠে আমার বাড়িতে চলে আসবি, আমার সাধের ঘুমটাকে নষ্ট করে দিবি। কি এটা ভোরবেলা? কটা বাজে জানিস তুই? 8টা। কি 8টা বাজে আর তুই আমাকে এখন ডাকছিস? তোর মতন দোস্ত যেন আর কারণ না হয়। বাতিল, তুই আমাকে এমন কথা বলতে পারলি? আমি তো এসেই তোকে ডাকলাম, তুই তো এতক্ষণ পড়ে পড়ে ঘুমাচ্ছিলি। আরে আমার ভবিষ্যৎ ভাবি ননদের ওপর এত রাগ করতে নেই। যা, কি যে বলিস না। ওফো, এখন লজ্জা পেলে হবে? পরে তো দেখা যাবে আপনাকে খুঁজেই পাওয়া যাবে না। আর কিছুক্ষণ কথা বলে তিথি ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে মিতুকে সাথে নিয়ে ব্রেকফাস্ট করতে নিচে গেল। ব্রেকফাস্ট টেবিলে সবাই বসে আছে, শুধু আশফি ছাড়া। কিছুক্ষণ পর আশফি চলে এলে ব্রেকফাস্ট শুরু করলো সবাই। আশফি মিতুকে দেখে বলল, আরে তুই এখন এলি? এই তো ভাইয়া, কিছুক্ষণ আগে। ও, তা পড়াশোনা কেমন চলছে তোর? আমাদের তো পড়াশোনা উপর দিয়ে যায়। ভাইয়া, হোয়াট ইজ দিস? তুমি আমার বেস্টর সামনে আমাকে এমন ইনসাল্ট করতে পারলে? তোমায় দিয়ে এই ব্যবহার আমি আশা করিনি।
দেখো তোমার বিয়ে হবে না, আর যদি বিয়ে হয় তো আমার পছন্দের মেয়ের সাথেই বিয়ে হবে। তুই বিয়েও দিলেও আমি বিয়ে করব না। তোর পছন্দ আমার ভালো জানা আছে, আর আমার বিষয়ে চিন্তা না করে নিজের বিয়ে চিন্তা কর। বলেই তিথির মাথায় একটা চাটি মারল। মামি, দেখো তোমার গুণধর ছেলে আমাকে মারছে। এই কেন রে, তুই ওকে? তোরা তোর বাবার জ্বালায় আমার মেয়েটা একটু শান্তি মতো বাড়িতে থাকতেও পারছে না দেখছি। আমার আর আমার ছেলের জ্বালায় নয়, তোমার আর তোমার ভাগ্নির জ্বালায় আমাদের এই বাড়িতে থাকার জো নেই। তুমি আর বেশি কথা বলো না। প্যারিস নিয়ে যাবে বলে তো এখনো নিয়ে যেতে পারলে না, আবার বড় বড় কথা। মামির কথায় সবাই হো হো করে হেসে উঠল, আর মামা করুণ চোখে মামির দিকে তাকিয়ে থাকলো। তিথির মিতুর ওপর প্রচন্ড রাগ হচ্ছে। তখন থেকে সে বলছে যে ভাইয়াকে গিয়ে বলতে তাদের ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে কিছুতেই যেতে চাইছে না। শেষে তিথি রেগে গিয়ে বলল, এই শেষবার, তুই যাবি কি বল? দেখ তিথু, এমন রাগ করিস না, আমি যেতে পারবো না, আমার খুব ভয় করছে। তুই যদি না যাস তো আজ থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। আর কিছু ইমোশনাল ব্ল্যাকমেল করার পর মিতু রাজি হলো ভাইয়ার কাছে যাবার জন্য। মিতু আশফির রুমের সামনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, কিন্তু রুমে ঢোকার সাহস পাচ্ছে না। এবার তিথি মিতুকে ঠাস করে ঠেলে দিল আশফির রুমে। মিতু তার সামলাতে না পেরে চিৎপটাং হয়ে পড়ে গেল রুমের মধ্যে গিয়ে। মিতুকে ওইভাবে পড়ে যেতে দেখে তিথি সেখানে আর না দাঁড়িয়ে এক ছুটে নিজের রুমে চলে গেল। আশফি তখন সবে মাত্র শাওয়ার নিয়ে বাইরে বেরিয়েছে, গায়ে শুধু টাওয়াল জড়ানো। দরজার সামনে আওয়াজ হতেই পেছন ফিরে দেখলো মিতু পড়ে গিয়েছে আর ওঠার চেষ্টা করছে। তা দেখে সঙ্গে সঙ্গে আশফি মিতুর পাশে গিয়ে বসলো আর বলল, কি হয়েছে? আর এইভাবে পড়লি কিভাবে? দেখি দেখি। মিতু এতক্ষণ আশফিকে খেয়ালই করেনি। এবার সে আশফির দিকে তাকাতেই তার হার্টবিট 100 কিলোমিটার বেগে ধুকপুক করতে লাগলো। আশফিকে এই অবস্থায় দেখবে সে কোনোদিন ভাবতেই পারেনি। সবকিছু গুলিয়ে যাচ্ছে তার। জিম করা সাদা ধবধবে উন্মুক্ত শরীরে শুধু একটা টাওয়েল জড়ানো, আর পুরো শরীরে বিন্দু বিন্দু জলের ফোঁটা। দেখেই বোঝা যাচ্ছে সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছে। মাথা ভর্তি চুলগুলো থেকে টপটপ করে জল পড়ছে। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এমনিতেই আশফিকে খুব সুন্দর দেখতে। টিকালো নাক, সুঠাম দেহ, 6 ফিট লম্বা, মাথা ভর্তি কুচকুচে কালো চুল, মায়াবী একজোড়া চোখ। আর চোখের সৌন্দর্য আরো ফুটে ওঠে যখন সে তার চোখে চশমা পরে। পুরো ডাক্তার ডাক্তার ভাব চলে আসে তখন। সব মেয়েরাই তাকে গিলে খায়। এটা মিতুর একদম সহ্য হয় না। মিতু আশফির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মিতুর অমন তাকানো দেখে আশফির খেয়াল হলো যে সে শরীরে শুধু একটা টাওয়াল জড়িয়ে আছে। তাই সে তাড়াতাড়ি উঠে খাটের ওপর থেকে তার টি শার্টটা পরে নিল। তারপর মিতুর কাছে এসে তার হাত ধরে তাকে তুলে খাটে বসিয়ে দিল। আচমকা পড়ে যাওয়ায় মিতু হাতে খানিকটা ব্যথা পেয়েছে, ছিলেও গেছে। আশফি তার ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে সে মিতুর হাতে ওষুধ দিতে লাগলো আর বলতে লাগলো, সাবধানে কোনো কাজ করতে পারিস না। তুই আর তিথি দুজনেই একই রকম। একটু সাবধানে হাঁটাচলা করলে কি হয় বলতো তোদের? আশফি এতগুলো কথা বলছে কিন্তু মিতুর সেদিকে কোনো খেয়ালই নেই। সে তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে আশফির দিকে। আর এদিকে তিথি আনন্দে নিজের ঘরে এসে নাচতে লাগলো। সে তো ইচ্ছে করেই মিতুকে অমন ঠেলে দিয়েছিল। হঠাৎ তিথির ফোন বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে সে অবাক হয়ে তাকিয়ে রইল। এখন সে কি করবে? তিথির বান্ধবী মিতুর পুরো নাম মিতু জাহান নিশি, আর ভাইয়ের নাম আশফি আরহান আবির। তিথিকে নিলয় মেসেজ দিয়েছে। তিথি মেসেজটা পড়ে কি বলবে বুঝতে পারছে না। নিলয় তাকে এক্ষুনি তার সাথে দেখা করতে যেতে বলেছে, কিন্তু এখন যাবে কিভাবে? আজ ছুটির দিনে সবাই বাড়িতেই আছে। ঠিক তখনই দুলতে দুলতে নিশি তিথির রুমে প্রবেশ করলো। তিথিকে কিছু বলতে যাবে ঠিক তখনই তিথি নিশিকে বলে উঠল, দোস্ত, বিশাল বড় বিপদে পড়েছি, একমাত্র তুই পারিস আমাকে হেল্প করতে। প্লিজ না করিস না। বল আমাকে কি হেল্প করতে হবে। আজ আমি ভীষণ খুশি, তুই যা বলবি তাই করব। কিরে, ব্যাপারটা কি? ভাইয়ার রুম থেকে আসার পর থেকে তোর এত লাড্ডু ফুটছে কেন? উফ তিথি, কি সব উল্টো পাল্টা বলিস? এমন কথা বলতে আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, অত নটাঙ্কি করতে হবে না। শোন, আমি নিচে গিয়ে মামিকে যা যা বলবো তুই শুধু আমার কথার সাথে তাল মিলিয়ে জবাব দিবি। আর একটু মন খারাপ করার অ্যাক্টিং করবি, যাতে সবাই ভাবে যে তোর সত্যি সত্যি মন খারাপ। ওকে। তিথি নিচে গিয়ে দেখে মামি রান্নাঘরে রান্না করছে। মামা আর ভাইয়া সোফায় বসে বসে টিভি দেখছে। তিথি চিৎকার করে বলতে লাগলো, নিশি কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি, আন্টির কিচ্ছু হবে না, তুই দেখিস।
তিথির অমন কথায় বাড়ির সবাই তিথির দিকে তাকালো। মামি রান্নাঘর থেকে ছুটে এসে নিশিকে বলল। কি হয়েছে রে নিশি, তোর মায়ের কি হয়েছে? নিশি কিছু বলতে যাবে তখনই তিথির কান্না করতে করতে বলতে লাগলো। মামি আর বলো না, আন্টি ফোন করেছিল। নিশার ফোনে আন্টি নাকি পেটে প্রচুর গন্ডগোল হচ্ছে। আমাকে আর নিশিকে এক্ষুনি তাদের বাসায় যেতে বললো, হয়তো মেডিকেলে নিয়ে যেতে পারে। সে কি, এতটা বাড়াবাড়ি কখন হলো আন্টির? উফ ভাইয়া, এসব গন্ডগোল কি দাওয়াত দিয়ে আসবে? এগুলো যখন তখন হুটহাট করে চলে আসে। তুমি তুমি সত্যি সত্যি ডক্টর তো? আমার মাঝে মাঝে এটাই নিয়েই সন্দেহ হয়। আচ্ছা, আমাদের এখন যেতে হবে, ওকে আসছি। আরে দাঁড়া দাঁড়া, আমিও যাব তোদের সাথে। আমি একজন ডাক্তার হয়ে এভাবে হাত গুটিয়ে তো বসে থাকতে পারবো না। না, তার কোনো দরকার নেই। এগুলো তো মেয়ালি ব্যাপার। আর তাছাড়া আন্টির লজ্জা করবে না তোর সামনে এসব কথা বলতে? তোর মিনিমাম কমন সেন্স বলতে কিছুই নেই ভাইয়া। আন্টি কি তোকে বলবে যে বাবা আমার পেটে খুব গন্ডগোল করছে? নিজের মেয়ের জামাইয়ের কাছে কি কেউ কোনোদিন এসব কথা বলতে পারে? জামাই? না না, মানে যে জামাইয়ের মতো। আর তাছাড়া তোর কাছে আন্টি বলতে লজ্জা পাবে। আর এত টেনশন করিস কেন? হ্যাঁ, তেমন যদি কিছু হয় তাহলে তোকে আমরা ফোন করে ডেকে নিব। ঠিক বলেছে তিথি মামনি, তোর এখন যেতে হবে না। যদি তেমন কিছু হয় ওর ফোন দিয়ে ডেকে নিস। আবির আর কিছুই বলল না। এতক্ষণ মামা চুপ করে তাদের কথাগুলো শুনছিল। এবার তিথির কাছে গিয়ে মামা সন্দেহের দৃষ্টিতে জিজ্ঞেস করে বলল। আচ্ছা, এমন কি পেটে গন্ডগোল হলো যে এক্ষুনি মেডিকেলে ভর্তি করতে হবে? না, তাহলে তো আমাদেরও যাওয়া উচিত। তোরা বাচ্চারা একা গিয়ে কি করবি? দেখেছো মামি, এই দুঃসময়েও মামা আমাকে সন্দেহ করছে। তুমি বলো, ওখানে কি নিশির বাবা নেই? আঙ্কেল আর আমরা দুজন থাকলেই তো হবে। তাই তো আমি বললাম এখন যেতে হবে না তোমাদের। ওই সময়ও সন্দেহ করতে হবে মেয়েটার উপর। বলি বয়স তো কম হলো না, এবার এই সন্দেহটা ছাড়া এই বাচ্চা মেয়েটার উপর সন্দেহ করতে করতে তোমার মাথায় একটা চুলও নেই। যত সব। তিথির মামা আর কিছুই বলল না, চুপ করে গেল। জানে এখন বলেও আর কোনো লাভ হবে না, তাই একবার নিজের টাকে হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তিথি আর নিশি বেরিয়ে গেল। তিথি চরম বিরক্ত নিলয়ের ওপর। কোথায় ভাবলো আজকে ছুটির দিনে সারাদিন ঘুরবে আর ভাইয়া আর নিশির সেটিংটা করিয়ে দিবে, কিন্তু নিলয়ের জ্বালায় তার হলো কোথায়। মেসেজ করে বলল তার সাথে নাকি এক্ষুনি দেখা করতেই হবে, নইলে সে বাসায় চলে আসবে। নিশিও হেঁটে যাচ্ছে। তিথির সঙ্গে সঙ্গে দেখে বোঝা যাচ্ছে প্রচন্ড রকম রেগে আছে সে তিথির ওপর। অনেক কষ্টে নিজের রাগ এতক্ষণ চেপে রেখেছিল, কিন্তু এবার আর পারলো না, বলেই ফেললো। তুই আমার বেস্টও হতেই পারিস না। তুই যদি সত্যি আমার বেস্টও হতিস তাহলে কখনোই আমাকে এমন বাঁশ খাওয়াতে পারতিস না। সরি মেরিজান, প্লিজ রাগ করিস না আমার উপর। কি করবো বল, যদি আমি এটা না বলতাম তাহলে আমাকে বাসা থেকে বের হতেই দিত না। আর যদি না আসতাম এখানে তাহলে বেটা লুচু ঠিক বাসায় গিয়ে উঠতো। তাই বলে এমন মিথ্যা কথা যে আমার মার পেটে গন্ডগোল হচ্ছে তাই তাকে মেডিকেলে নিয়ে যেতে হবে। আন্টি কিভাবে তোর কথা বিশ্বাস করলো আমি বুঝতেই পারছি না। আঙ্কেল কিন্তু তোর উপর একটু বিশ্বাস করেনি। আই ডোন্ট কেয়ার। কিছুটা দূরে গিয়ে তিথি দেখলো নিলয় গাড়িতে হেলান দিয়ে চোখে সানগ্লাস পরে পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে রয়েছে। নিলয়কে দেখে তিথি নিশিকে উদ্দেশ্য করে বলল। ওই দেখ, বেটা লুচু দাঁড়িয়ে আছে। নিলয় চৌধুরী, OMG, দ্য টপ বিজনেসম্যান নিলয় চৌধুরী তোর জন্য অপেক্ষা করছে। আই কান্ট বিলিভ যে আজ পর্যন্ত কোনো মেয়েকে পাত্তা দেয়নি, সে তোর জন্য অপেক্ষা করছে। লাইক সিরিয়াসলি, এটা সত্যি নিলয় চৌধুরী তো? আমার বিশ্বাসই হচ্ছে না। বিজনেস টাইকুন নিলয় চৌধুরী এটা? এতটা রিয়েক্ট করার কি আছে? তাহলে এর নাম নিলয় চৌধুরী, আর ওটা কোনো বিজনেস টাইকুন ফাইকুন নয়, ওটা একজন কিডন্যাপার। ইম্পসিবল, উনি আর কিডন্যাপার কখনোই হতে পারে না। আমি আব্বুর কাছে শুনেছি নিলয় চৌধুরী দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান, আর তুই ওনার নাম আজকে প্রথম শুনলি। তুই কি পাগল নাকি? এতদিন ওনার বাড়িতে থাকলি আর ওনার নামটাই জানিস না? এবার চল। দূর থেকে তিথিকে আসতে দেখে নিলয়ের মুখ অটোমেটিকলি হা হয়ে গেল। তিথিকে আজ পুরো আকাশী পরীর মতন দেখতে লাগছে। আজ সে আকাশী রঙের চুড়িদার পরে এসেছে, দুই হাতে চিকন চিকন আকাশী রঙের চুড়ি, চুলগুলো পনিটেল করে বাঁধা, এমনকি ওড়নাটা পর্যন্ত আকাশী রঙের।
সূর্যের তপ্ত কিরণে মুখটা পাকা টমেটোর মতো দেখতে লাগছে। চোখ দুটোতে হালকা করে কাজল দেওয়া, কিন্তু এই হালকা কাজলেই সে নিলয়ের চোখে কাজল নয়না হয়ে উঠেছে। আর চোখে মুখে বিরক্তির ছাপটা যেন তার সৌন্দর্যকে আরো এক কাঠি উপরে নিয়ে গেছে। আর ঠোঁটের কথা না বললেই নয়, ঠোঁট যুগল লিপস্টিক ব্যতীত যে এতটা কমল আর গোলাপি হতে পারে তা তিথিকে না দেখলে বোঝাই যেত না। নিলয় এক ধ্যানে তিথির দিকে তাকিয়ে আছে। তিথির কথায় নিলয়ের ধ্যান ভাঙলো। কি হয়েছে বলুন, আমাকে ডাকলেন কেন এখানে এই সময়? তোমাকে দেখতে। মানে? এবার নিলয় তিথিকে কিছু বলতে যাবে, ঠিক তখনই তার নজর গেল তিথির পাশে থাকা মেয়েটির ওপর। তিথির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই তিথি একগাল হেসে বলল, ও তো আমার বেস্ট, ওর নাম নিশি। হাই, আই এম নিলয় চৌধুরী অ্যান্ড নাইস টু মিট ইউ। সেম টু ইউ ভাইয়া, ভালো আছেন? জি। নিশি বেশ বুঝতে পারছে নিলয় তিথির সাথে একান্তে টাইম স্পেন্ড করতে চায়, সেটা তার ফেস দেখেই বোঝা যাচ্ছে। তাই নিশি তিথিকে উদ্দেশ্য করে বলে উঠল, তিথি, তুই বরং ভাইয়ার সাথে কিছুক্ষণ কথা বল, আমি যতক্ষণ ওই দিক থেকে ঘুরে আসি একটু। ঠিক আছে। আরে তোর কোথাও যাওয়ার দরকার নেই, ইনি খুব ভালো, কিছু মনে করবে না তুই এখানে থাকলে। কি আপনি কিছু মনে করবেন? না না, প্রবলেম কেন হবে? বলো তোমরা কি খাবে, তোমাদের আজ আমি ট্রিট দিব। ও, তাহলে আপনি আমাদের ট্রিট দিতে রেখেছেন আজ, রাইট? না না ভাইয়া, কিছু লাগবে না আমার। এই চুপ কর তো, তুই তো তখন বললি যে তোর নাকি খুব খিদে পেয়েছে, আর এমনিতে আমারও খুব খিদে পেয়েছে। আচ্ছা চলুন, আমাদের খাওয়াবেন বলেছিলেন না, আপাতত ফুচকার দোকানে চলুন। নিলয়ের আর কি করার আছে, বাধ্য হয়ে তিথির সাথেই যেতে লাগলো। তিথি মনে মনে ভাবছে, দেখার খুব শখ না? আজকে যদি আপনাকে প্যারা দিতে না পেরেছি তো আমার নাম তিথি নয়। তিথি নিলয়কে রোডের পাশে দাঁড়ানো ফুচকার দোকানে নিয়ে গেল। নিলয় ফুচকার দোকানটা দেখে তিথিকে বলল, দেখো তিথি, আগের বারে তোমার কথাই খেয়েছি ঠিক আছে, বাট এবারে আমার দ্বারা সম্ভব নয়। তুমি রেস্টুরেন্টে চলো, সেখানে যত ইচ্ছা ফুচকা খাও, কিন্তু এখানে দাঁড়িয়ে খেও না, এইগুলো আনহেলদি শরীরের জন্য। আরে রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাওয়া আর রেস্টুরেন্টে এসির নিচে বসে ফুচকা খাওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। যদি আপনার খেতে ইচ্ছে না করে তাহলে আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকুন, শুধু বিল পেমেন্ট করে দিলেই হবে। মামা ফুচকা বানান 4 প্লেট। এত ফুচকা কে খাবে? 1 প্লেট তুই খাবি আর 3 প্লেট আমি খাবো। আচ্ছা মামা, ঝাল দিবেন ঠিক আছে, একটু বেশি করে। তিথি নিশি বসে বসে ফুচকা খাচ্ছে আর নিলয় চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে তিথিকে দেখছে। এখন তার প্রচুর পরিমাণে রাগ হচ্ছে তিথির উপর। ভেবেছিল তিথির সাথে একটু টাইম স্পেন্ড করবে, যেহেতু আজকে তিথির স্কুল ছুটি আছে। কিন্তু তার সুন্দর প্ল্যানটাকে তিথি কাছে দিয়ে কেটে দিল, নিজের বেস্টুকে সাথে এনে। একবার যদি তিথিকে একা পেত তাহলে হাড়ে হাড়ে মজা বোঝাই দিত। কিছুক্ষণ পর তিথি চিল্লাতে লাগলো। নিলয় আর নিশি দুজনেই ব্যস্ত হয়ে উঠল। নিলয়, কি হয়েছে কি হয়েছে? ঝাল, প্রচুর ঝাল, গলা গলা চলছে, পানি পানি নিয়ে আসুন তাড়াতাড়ি। তোকে এত ঝাল খেতে বারণ করলাম কিন্তু তুই আমার কথা শুনলিই না। আচ্ছা তোমরা এখানে দাঁড়াও, আমি এক্ষুনি পানি আনছি। কিছুক্ষণ পর নিলয় একটা পানির বোতলে এনে তিথির হাতে দিল। তিথি বোতলটাকে দেখে বলল, আপনার সাধারণ বুদ্ধি নেই, আমার ঝাল লেগেছে আর সামান্য জল খেলেই ঝালটা চলে যাবে। যান গিয়ে যে কোনো জুস জাতীয় পানীয় নিয়ে আসুন আমার জন্য। আচ্ছা দাঁড়াও, আমি নিয়ে আসছি। কিছুক্ষণ পর নিলয় তিথির দিকে একটা জুসের বোতল এগিয়ে দিল। তিথি জুসের বোতলটা দেখে বলল, আসলে আমার ঝাল লাগলে আমি প্রাণ লিচু ড্রিঙ্ক খাই, এসব খাই না, একটু গিয়ে নিয়ে আসুন। নিলয়ের এখন মনে হচ্ছে তিথিকে তুলে একটা আছাড় মারতে। এত ফাজিল মেয়ে সে তার হোল লাইফে একটাও দেখেনি। কেন যে এরকম একটা মেয়েকে তার মনে ধরলো এখনো মাথায় ঢোকে না তার। তিথির দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই তিথি বলে উঠল, প্লিজ যান, আমার খুব ঝাল লাগছে। নিলয় আর না কথা বাড়িয়ে চলে গেল। কিছুক্ষণ পর নিলয় 4টে প্রাণ লিচু ড্রিঙ্কের বোতলে নিয়ে তিথির হাতে 3টে দিল আর নিশির হাতে একটা দিল। নিশি নিলয়কে বলল, ভাইয়া আপনি এটা নেন, রোদে তো ঘেমে যাচ্ছেন। এবার তিথি নিলয়ের দিকে তাকালো, তাকিয়ে পুরো হা হয়ে গেল। হোয়াইট কালারের ফুল হাতার শার্ট পরে আছে নিলয়। শার্টের হাতা কোণে পর্যন্ত গোটানো, হাতে সিলভার কালারের রেস্ট ওয়াচ, ব্ল্যাক কালারের প্যান্ট, গরমের কারণে গলায় রেড কালারের টাইটা লুজ করা আছে, আর উপরে 2টা বোতাম খোলা আছে। চুলগুলো এলোমেলো হয়ে কপাল ছুঁয়ে আছে। প্রচন্ড গরমে শার্ট পুরো ভিজে গেছে, দেখে বোঝা যাচ্ছে সোজা অফিস থেকে এখানে এসেছে। এবার তিথি নিজেরই খারাপ লাগছে, এতবার গরমে ছোটাছুটি করার জন্য মুখটা রক্তিম আভা ধারণ করেছে। হঠাৎ তিথির নজর গেল নিলয়ের ঠোঁটের উপর।
নিলয় দাঁত দিয়ে নিচের ঠোঁটটা চেপে ধরে আছে, ফোন ঘাটছে আর আরেক হাত দিয়ে বারবার কপালের ঘাম মুছে। তিথি এতদিন খেয়ালই করেনি নিলয়ের ঠোঁটগুলোকে। টকটকে লাল ঠোঁট নিলয়ের, আর দাঁত দিয়ে চেপে থাকার কারণে নিচের ঠোঁটটা ভেজা ভেজা লাগছে। ছেলেদের ঠোঁটগুলো যে এত সুন্দর হয় তা তিথির জানাই ছিল না। নিশি ডাকে তিথির ধ্যান ভাঙলো। কিরে, বাড়ি যাবি না? হ্যাঁ চল। নিশি, তুমি একটু 2 মিনিট ওপাশে যাবে? আমার তিথির সাথে একটু কথা ছিল। জি ভাইয়া। আরে নিশি, কোথায় যাচ্ছিস? তোর আম্মুর কাছে যাবি না? আন্টি না শরীর খারাপ? চল চল চল, তাড়াতাড়ি চল। আচ্ছা আমরা এখন আসি, হ্যাঁ? ওর আম্মুর খুব শরীর খারাপ, দেখতে যাব আমরা। আপনি ডাকলেন বলেই আসতে হলো, নইলে আজ ওর বাসায় যাওয়ার কথা ছিল আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে, আমরা আসছি। বলে চলে গেল। তিথি মনে মনে ভাবছে, আল্লাহ বাঁচিয়ে নিয়েছো আমাকে। আজ আমাকে একা পেলে রাক্ষসটা শিওর গিলেই ফেলতো। এদিকে নিলয় তিথির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলতে লাগলো। কাজটা ঠিক করলে না পাখি, এবার বুঝবে নিলয় চৌধুরী কি করতে পারে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই বলে সানগ্লাসটা চোখে দিয়ে গাড়িতে উঠে চলে গেল। রাত 11টা। তিথি ফোনটা বারবার চেক করছে। আজকে নিলয় একবারও তাকে ফোন বা মেসেজ দেয়নি। তিথির মনটা খুব খারাপ হয়ে আছে, কিছু ভালো লাগছে না তার। তিথি মনে মনে ভাবলো, লোকটা তো প্রতিদিন আমাকে দিনে একবার অন্তত ফোন করে, কিন্তু আজ একবারও করলো না কেন? আজকে সকালবেলার ঘটনার জন্য কি আমার উপর রাগ করে আছে? রাগ করলে আমার কি? আমার এত কষ্ট লাগছে কেন? বাই দ্য ওয়ে, তিথি, অ্যাট এনি চান্স তুই লোকটাকে কোনোভাবে মিস করছিস না তো? একদম না, এসব ভাবাও পাপ। ফোন দেয় নাই তো কি হয়েছে? যাক বাবা, বাঁচা গেল। এবার আমি নিশ্চিন্ত মনে ঘুমোতে পারবো। মনে মনে এসব ভাবতে ভাবতে তিথি একসময় ঘুমিয়ে পড়ল। কিন্তু তিথি জানতো না তার নিশ্চিন্ত ঘুমটাকে অনিশ্চিন্ত করতে খুব শীঘ্রই নিলয় তার রুমে প্রবেশ করবে। রাত তখন 2টো। অনেক কষ্টে তিথিদের বাসার পাঁচিল টপকে পাইপ দিয়ে দোতলায় তিথি রুমের বারান্দায় পৌঁছালো নিলয়। তিথি রুমের ব্যালকনি থাকায় নিলয়ের সুবিধাই হলো। আস্তে করে বেলকনির দরজা টান দিতেই দরজা খুলে গেল। নিলয় কিছুটা অবাক হলো, তারপর মনে মনে ভাবলো, এই মেয়েটার কখনো বুদ্ধি হবে না, এরকমভাবে কেউ দরজা খুলে রাখে? আমি না হয়ে যদি অন্য কেউ আসতো? তারপর দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখলো তিথি এলোমেলোভাবে খাটে শুয়ে আছে, আর চারদিকে 4টে টেডি বিয়ার রাখা আছে। তিথির অমন শোয়া দেখে হেসে উঠল নিলয়। তারপর আস্তে করে তিথির পাশে গিয়ে বসলো। তারপর নিলয় তিথির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। গরমকালে পাখা চলায় তিথির অবাধ্য চুলগুলো পাখার হাওয়ায় বারবার তার মুখ ঢেকে দিচ্ছে। নিলয় আস্তে আস্তে চুলগুলোকে সরিয়ে কানের পেছনে গুজে দিল। তারপর নিজের তর্জনী আঙ্গুল দিয়ে তিথির কপাল থেকে থুতনি পর্যন্ত হালকা করে স্লাইড করে হাতের পাশে বসে এক গালে হাত দিয়ে কিছুক্ষণ তিথির দিকে তাকিয়ে থাকলো। তিথি গভীর ঘুমে আচ্ছন্ন, আর নিলয় নেশা জড়ানো চোখে তার মায়াবতীকে দেখতে ব্যস্ত। নিলয় আস্তে করে তিথির দিকে ঝুঁকে তিথির মুখের ওপর ফু দিতে লাগলো। হঠাৎ নিজের মুখের ওপর গরম হাওয়া অনুভব করতে তিথির ঘুমটা ভেঙে গেল। চোখ পিটপিট করে তাকাতে দেখলো একজোড়া তৃষ্ণার্ত চোখ তার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। তা দেখে তিথি ভয়ে যেই চিৎকার করতে যাবে অমনি সেই আখিদয়ের মালিক তার মুখ চেপে ধরল। তারপর তিথির কানে তার উষ্ণ ঠোঁটে একটা চুমু এঁকে দিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, তোমার গোলাপি বর্ণ মসৃণ মুখশ্রীর উপর উন্মুক্ত একজোড়া গভীর কালো চোখ আর গোলাপের ন্যায় কোমল ঠোঁট যুগল দেখে যেদিন আমি প্রথম ঘায়েল হয়েছিলাম তোমার প্রেমে, সেই দিন ভেবেছিলাম তোমার রূপের জাদুকাঠি কেবল এইটুকুতেই সীমাবদ্ধ। কিন্তু তোমার ঘুমন্ত নিষ্পাপ মুখশ্রী তোমার জাগন্ত মুখশ্রীকে পরাজিত করে দিয়ে আমার ভুলটা ভেঙে দিল। তোমার বন্ধ চোখের দুয়ারে আর শুষ্ক ঠোঁটের ভাঁজেই লুকিয়ে আছে তোমার রূপের আসল জাদুমন্ত্র পাখি। এমন নেশা ভরা কণ্ঠ শুনে তিথি কিছুটা কেঁপে উঠল, কারণ এই গলার স্বর যে এটা চেনা। এটা তো নিলয়ের গলার স্বর, কিন্তু এত রাতে উনি এখানে কি করে এলেন? নিলয় আস্তে করে নিজের হাতটা ছেড়ে দিল। তিথির সঙ্গে সঙ্গেই উঠে বসে নিলয়ের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি এখানে কি করে এলেন? কখন এলেন? আর কেনই বা এলেন? চুপ, একদম চুপ। এতগুলো কথা একসাথে কি করে বলো তুমি? তুমি কি সারাক্ষণ বকবক ছাড়া কিছুই করতে পারো না? আর আমি এখানে তোমার ফালতু বকবক শুনতে আসিনি। তোমার ভুল